নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এর আগে আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আমাদের জাতীয় পতাকা বিছিয়ে রেখে তার উপর দিয়ে ছাত্রছাত্রীরা মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে। দেখতে খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে, কিন্তু আমাদের দেখতে হয়েছে। এবং সেটা আমাদের জন্য একটা ক্ষতস্বরূপ। এবং ওই ক্ষত শুকাতে না শুকাতে ওরা আবার আরেকটা কাজ করে বসলো। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত সেটাকে বিকৃত করে এবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। খুব কুৎসিত। মানে জাতীয় সঙ্গীত তো কি বলবো, আমাদের কাছে মন্ত্রের মতো। সব দেশেই তাই, শুধু আমাদের দেশে না, সব দেশেই জাতীয় সঙ্গীত হচ্ছে মন্ত্রের মতো। এবং যখন সেই জাতীয় সঙ্গীত যেভাবে গাওয়া হয়েছে, শোনার পর খুবই খারাপ লাগছিল। তো বাংলাদেশ এইসব আরম্ভ করেছে। ওরা অ্যাকচুয়ালি যেন তেন কোনো রকমভাবে না ভারতবাসীকে উত্তপ্ত করছে। এটা করে খুব একটা লাভ তো কিছু হবে না, কিন্তু ওদের একটা প্রচেষ্টা রয়েছে যেভাবে হোক ভারতীয়দের এবং ভারত দেশটাকে আমরা ডিস্টার্ব করব। চাইছেটা কি তারা? চাইছেটা কি? এই যে এত কিছু হচ্ছে, এতে ভারত সরকার কোনো রকমভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না। মানে এখনো পর্যন্ত কোনো রকম কড়া প্রতিক্রিয়া তো দেখানো হয়নি। তো তাতে কি ওরা কি ভাবছে যে ভারতবর্ষ খুব দুর্বল, আমরা যা ইচ্ছে করে যাব, ভারতবর্ষ কিছু বলবে না, তাদের বলার কোনো ক্ষমতা নেই? পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছে। ভারতবর্ষের ক্ষমতা সম্পর্কে তারা যথেষ্ট ওয়াকিবহাল। আর ভারতবর্ষ সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া হয়তো এখনো দেখায়নি, কিন্তু বেসরকারিভাবে কিন্তু অনেক রকম প্রতিক্রিয়া আমাদের সামনে এসছে। যেমন অনেক হসপিটাল অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা বাংলাদেশি রোগী দেখবে না। এতেই ওদের জ্বলন শুরু হয়ে গেছে। কেন দেখবে না? তার মধ্যে কিছু লোক আবার সেন্টিমেন্টাল কথাবার্তা বলছে যে রুগী দেখা তো একটা মানবিকতার ব্যাপার, সেটা ওরা করতে পারে না। আরে তোমরা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করতে পারো, জাতীয় সঙ্গীতকে বিকৃত করতে পারো, আর আমরা যদি বলি তোমাদেরকে দেখবো না, তো সেটাই তখন আমাদের খুব সহানুভূতিশীল হতে হবে। সম্ভব না, সম্ভব না। তোমরা যা করবে প্রতিফলনটা কিন্তু সেরকমই হবে, এটা কিন্তু ভেবে চলো। আগামী দিন তোমরা আরও অনেক কিছু করবে বলে মনে হয়। তো যাই করবে তার একটা প্রতিফলন কিন্তু হবেই। সরকারি প্রতিফলন তো সরকারের মতো করে করবে, সেটা বাংলাদেশের জনগণ মনে হয় না খুব সহজে সহ্য করতে পারবে। কিন্তু বেসরকারিভাবে বাংলাদেশে আমাদের ভারতবর্ষের জনগণ ছেড়ে কথা বলবে না। ভারতের জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না। অলরেডি যে প্রতিক্রিয়া দেখানো শুরু হয়েছে, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। আবার বাংলাদেশের এক বিএনপি নেতা, সে আবার আর এক নৌটঙ্কি আরম্ভ করেছে, দেখিয়েছে সেদিনকে। কি করেছে না, তার স্ত্রীর শাড়ি ক্যামেরার সামনে নিয়ে এসে পোড়াতে আরম্ভ করেছে। কেন? এটা নাকি ভারতবর্ষের তৈরি শাড়ি। যা বাবা! তো বাড়ির থেকে পুরনো শাড়ি নিয়ে এসে পুড়িয়েছো কেন? বাড়ি যত জামা কাপড় আছে, শাড়ি আছে, বাচ্চারা যা কিছু আছে, সব নিয়ে এসে পড়াও, সব নিয়ে এসে পুড়িয়ে দাও। সবই তো ভারতে, তাই না? তারপরে কি পড়বে? তারপরে যেটা তুমি পড়বে না, ওই যে সুতোটা, ওই সুতোটা কিন্তু ভারতবর্ষ থেকেই গেছে। ওই সুতোটা ভারতবর্ষ থেকেই গেছে। তোমাদের দেশে সুতো হয় না, সুতো আমাদের দেশে হয়। তো তখন কি করবে? তো এখন তুমি শাড়ি পরাচ্ছ, তোমার দেখে দেখে হয়তো বাংলাদেশে আরো কিছু শাড়ি পুড়েছে, পুরনো শাড়ি পুড়েছে। তা শুধু শাড়ি কাপড়ে সীমাবদ্ধ নয় রে বাবা, তোমরা ভারতের থেকে অনেক কিছু নাও। এই যে প্রতি বছর এত হাজার হাজার লোক ভারতবর্ষের হসপিটালগুলোতে আসে চিকিৎসা করাতে, আসে তো, তো সেগুলো কি করবে? আমার তো মনে হয় ইতিমধ্যে, আমার কাছে পরিসংখ্যানটা নেই, পারলে পরে কখনো এই পরিসংখ্যানটা আমি দেখাবো যে কত লোক
ভারতবর্ষ থেকে পেসমেকার বসিয়ে গেছে, কত লোক কিডনি ট্রান্সপ্লান্ট করে গেছে, তো সেগুলো ফেরত দেবে না পুড়িয়ে ফেলবে খুলে খুলে সব? সেগুলো করে দেখাও, তবেই বুঝবো মুরুদ আছে। শুধু ক্যামেরার সামনে নিয়ে সে দুটো শাড়ি পরালে ওটাতে ভারত, ওটাতে লাভ কিছু হবে না। বিরোধিতা তোমাকে দেখাতে গেলে সম্পূর্ণভাবে করো, পুরো ভারত বিরোধিতা দেখাও। আর এই যে তোমরা বিদ্যুৎটা জ্বালাচ্ছ না, হ্যাঁ, সেটাও কিন্তু ভারত থেকেই যায়। তো এবার করবে কি? সবাইকে বলো যে দেশের সবাই ভারতে বিদ্যুৎ অফ করে দাও, ভারত থেকে আমরা বিদ্যুৎ নেবো না। এই বিএনপি নেতা এটাও বলেছে যে আমরা বাড়ির ছাদে লঙ্কা গাছ পুঁতবো, আমরা বাড়ির উঠোনে পেঁয়াজ চাষ করব। তো বিদ্যুৎটাও করে ফেলো ভাই, ছাদে বিদ্যুতের সৌর প্যানেল লাগাও, বা যেভাবে পারো। তো কীভাবে করবে আমরা জানি না, তোমরা যেভাবে পারবে সেভাবে করে নাও, বিদ্যুৎ জ্বালাও, ভারতের উপর নির্ভর করতে হবে না। এই যে ক্রমাগত ভারত বিরোধিতা করা এবং নানান রকমভাবে সেটা প্রকাশ্যে ভারত বিরোধিতা করা, এর একটা প্রতিক্রিয়া তো বাংলাদেশেও পড়ছে। আমরা যতটুকু খবর পাচ্ছি যে সীমান্তে তো পণ্য চলাচল একদম হয়তো বন্ধ হয়নি, কিন্তু যথেষ্ট ধীর গতিতে হচ্ছে, এবং তার ফলাফলস্বরূপ বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে, আকাশ ছোঁয়া। পাচ্ছে না বাংলাদেশ একটা শ্রেণী। এমনিতেই বাংলাদেশের গরিবের সংখ্যা অনেক বেশি, গ্রামীণ পরিবার যারা, বিশেষ করে যারা একটা রুরাল অঞ্চলে থাকে, তাদের পক্ষে জিনিসপত্র কেনা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তারা কিন্তু আবার প্রকাশ্যে এসে সেগুলো প্রকাশ করতে শুরু করেছে। আলুর দাম, পেঁয়াজের দাম, চালের দাম, আমি দামগুলোর উল্লেখ করলাম না, সেটা বাংলাদেশিরা ভালো করেই জানে, এবং সেটার তফাৎটা ভারতের দামের থেকে কতটা সেটাও তারা জানে। তো এই যে আকাশ ছোঁয়ার দাম, এটা তো হওয়া উচিত ছিল না, হতো না। যদি ভারতের সাথে এই সম্পর্কটা ঠিক থাকতো, তাহলে এই সাপ্লাইটা, এর যোগানটা ঠিক থাকতো। তোমরা একতরফা ভারত বিরোধিতা করে যাবে, আর আমরা তোমাদের খাইয়ে পরিয়ে চাঙ্গা করে থাকবো, তোমরা তারপরে এসে গালাগাল করবে, এটা করবে ওটা করবে। সেটা ভাবাটা বোধহয় খুব ভুল, সেটা ভাবা খুবই ভুল। আসলে বাংলাদেশ না, এটা কি বলবো, পিছিয়ে পড়া, বুদ্ধিহীন এবং চূড়ান্ত মৌলবাদ দেশ। এটার কোনোদিন উন্নতি হবে না। এখন যা অবস্থা, তাতে বাংলাদেশের উন্নতি হওয়াটা খুব মুশকিল। বিশেষ করে এই সরকার যদি থাকে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের উন্নতি হবে না। সেটা বাংলাদেশের জনগণ যেরকম বুঝতে পেরেছে, বাংলাদেশের বর্তমান প্রশাসক মোহাম্মদ ইউনূস উনিও বুঝতে পেরেছে। যে কারণে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে মোহাম্মদ ইউনূস কিন্তু ছেড়ে দেওয়াকে দেবাছি অবস্থা। কোনো একটা সুযোগ পেলেই ও কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যাবে। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যেটা করছে, সেটা হচ্ছে তার ব্যর্থতাটা ঢাকার জন্য না, বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছে। তার মধ্যে একটা হচ্ছে ইসকনের সন্ন্যাসী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা, অহেতুক গ্রেপ্তার করা, টোটাল ফোকাসটা ওইদিকে টেনে নিয়ে যাওয়া, তার যাতে বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসীর কাছে তার ব্যর্থতাটা চোখে না পড়ে, তার ব্যর্থতা যেন ঢাকা পড়ে থাকে। এরকম উনি একটার পর একটা কিছু করতে থাকবেন এখন, এবং এরই মাঝখান থেকে যখন সুযোগ পাবে উনি ফুরুত করে পালিয়ে যাবেন। বাংলাদেশে আমরা যেটা লক্ষ্য করেছি, বাংলাদেশের জনগণ বিশৃঙ্খল জনগণ, তারা পুলিশকে মানে না, তারা সেনাবাহিনীকে মানে না, সেনাবাহিনী সেই অর্থে খুব একটা কঠোর স্টেপ নেয় না। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু সারা বিশ্বে খুবই আলোচিত একটি দেশ, এবং সেটা তার কিন্তু এই বিশৃঙ্খলতা এবং কঠোর মৌলবাদী একটা দেশ হিসেবে পরিচিত। এটা বাংলাদেশকে কিন্তু ভারত দিকে নিয়ে যাবে না যত সময় যাবে, এবং বর্তমান পরিস্থিতি যত দীর্ঘ হবে, ততই কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতিকর। দেখি কবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে বাংলাদেশ। যত তাড়াতাড়ি বেরিয়ে আসবে তত ভালো, তবে তাদের অস্থিরতা যত বাড়বে ততই তাদের ক্ষতি হবে। বন্ধুরা,
আপনারা আপনাদের মতামত জানান। ধন্যবাদ।